এলাম আমি গুরুকুল স্যার সুবীর চট্টোপাধ্যায় আবার একটা নতুন ভিডিও নিয়ে। প্রতিদিনের মতো সকাল 8টা থেকে দুপুর 12টার মধ্যে নতুন নতুন গল্প, নতুন নতুন বিষয় নিয়ে সত্যি ভূতের গল্পের বিভিন্ন পর্ব তোমাদের সামনে আমি তুলে ধরছি। আশা করি তোমাদের ভালো লাগছে। আর যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমাকে তোমাদের সঙ্গে রাখো, সাবস্ক্রাইব করো এবং লাইক, শেয়ার, কমেন্টস করো। এরকম গল্প পেতে অবশ্যই তোমরা দেখতে থাকো সত্যি ভূতের গল্পের বিভিন্ন পর্ব। চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের নতুন গল্প। আজকের গল্প ভূতের রিকশায় গমন। আজকের গল্প শুনতে থাকো, এক রোমহর্ষক গল্প। সত্যি ভূতের গল্পের এক নতুন পর্ব নিয়ে এলাম তোমাদের সামনে। একটা কথা বলার আছে। প্রথমেই বলবো, আমি যে ভূতের গল্প বলছি এটা সম্পূর্ণ তোমাদের আনন্দ ও এন্টারটেনমেন্টের জন্য, অন্য কারণের উদ্দেশ্যে নয় বা ভয় দেখানোর উদ্দেশ্যে নয়। কারণ বাস্তবে ভূত বলে কিছু নেই, আমি শুধু মনোরঞ্জনের জন্যই করছি। আর একটা কথা, কোনো গল্পের সঙ্গে কোনো গল্প যদি মিলে যায়, কোনো ঘটনার যদি মিল হয়, তার জন্য সেটা কাকতালীয় ঘটনা। এর জন্য আমার এই ইউটিউব চ্যানেল গুরুকুল স্যার কোনো রকম দায়ী নয়। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে আর কথা না বাড়িয়ে আমি শুরু করে দিই আজকে গল্প রিকশায় গমন। ঘটনাটা বলি, আমি প্রতিদিনের মতো যেমন অফিস করি, অফিস থেকে জাস্ট বেরিয়েছি, মোটরসাইকেলে স্টার্ট দেবো। ঠিক সেই মুহূর্তে আমার সঙ্গে আমার স্কুলের বন্ধুর দেখা, জয়ন্তকে হঠাৎ দেখে যেন সারপ্রাইজ পেয়ে গেলাম। কতদিন পর দেখা, তাই জয়ন্তকে আমি ডাক দিলাম, কিরে জয়ন্ত, চিনতে পারছিস? জয়ন্ত আমাকে দেখে একটু হতবাক হয়ে যায়। তো তার প্রথমে সে ঘাবড়ে গিয়ে একটু বোবার মতো হয়ে যায়। তারপর সে বলে, হ্যাঁ চিনতে পেরেছি, সুবীর তো। বলার পরই আমি বললাম, ঠিক আছে, এখানে দাঁড়িয়ে কথা বলা যাবে না, অনেক দিন পর দেখা, চ একটা চায়ের দোকানে চা খেতে খেতে তোর সাথে গল্প করব। বলে আমরা বললাম, তুই বস আমার মোটরসাইকেলে। বসে আমার সেই প্রিয় চায়ের দোকানে গেলাম। আমি তো তোমরা জানো যে আমি লিকার চা খেতে ভালোবাসি না, আমি ওই দুধ চাই খাই। ও কিন্তু বলল যে আমাকে একটা লিকার চা দে। তা ওকে লিকার চা খেতে খেতে আর আমি দুধ চা খেতে খেতে গল্প শুরু করলাম, বাড়ির সম্পর্কে নানান কথা, নানান বিষয়। তা বলতে বলতে বললো যে, আমি তখন বললাম, তোর চেহারাটা আগের চেয়ে অনেকটা খারাপ হয়ে গেছে। ও তখন বলল, আমার মাঝে শরীর খারাপ হয়েছিল খুব। আমি তখন জিজ্ঞেস করলাম, কি হয়েছে তোর, বল না। তখন সে অনেক কথা বললো। কী কথা? বললো, আমি তখন কাজের সূত্রে যখন কলকাতা শিলিগুড়ি করছি, ফলে আমার বাড়ি আসাও খুব অসুবিধা হয়ে যেত। তা একদিনের ঘটনা আমি তোকে বলবো, বিশ্বাস অবিশ্বাসটা তার ব্যাপার। বলে জয়ন্ত কিছুটা যেন নিশ্চুপ হয়ে গেল। বলে, বল, কোনো চিন্তা নেই, আমি নিশ্চয়ই বিশ্বাস অবিশ্বাস না, আমি তোর কথাটা শুনতে চাই, আগে শুনি তারপর বললো প্রায় বছর 5 আগে আমি কাজের সূত্র নিয়ে যখন কলকাতা শিলিগুড়ি করছি, তা সেদিনকে আমি শিলিগুড়ি থেকে ফিরছি। শিলিগুড়ি থেকে ওই বাসে করে ফিরছিলাম, বাসটা অনেকটা দেরি করে ফেলে। 9টার সময় বাসটা প্ল্যানেটে এসে থামে, যে কোনো কারণেই হোক। অনেক দেরি হয়েছে আমার, সেই কারণের জন্য এবার তুই তো জানিস আমি বর্তমানে আর শ্রীরামপুরে নেই। প্রায় বছর 10 আগে আমরা ওই বর্ধমানের থেকে আরও ভেতরে সেই কামারপাড়ার দিকে আমরা ওখানে বাড়ি করেছি, ওখানেই থাকি। যেহেতু ওখানে আরও আত্মীয় স্বজন আছে বলে তুই হয়তো জানিস না, আমি জানি, তাই ওখানে আছি। তাই বাড়ি ফিরবো, কি করব, ট্রেনটা ধরেছি, তাও বুঝতেই পারছিস। ট্রেনটা ধরতে ধরতে প্রায় 10টা বেজে গেল। লাস্ট ট্রেনটাই বলতে গেলে, সেই ট্রেনটা ধরে বর্ধমান, বুঝতেই পারছিস, প্রায় পৌঁছাতে 11:30 কি 12টা বেজে গেছে। প্রায় স্টেশনে পৌঁছালাম। পৌঁছে খানিকটা হাঁটছি, হেঁটে কোনো যাচ্ছে না। তখন আমি কি করব, হেঁটে হেঁটে যাচ্ছি, কি করা যায়। এমন সময় একটা রিক্সা ওলা দেখি টিম টিম করে যাচ্ছে। তা
সেই রিক্সাওয়ালাকে আমি দাঁড় করাই, বললো ও ভাই রিক্সা। 2-3 বার ডাকি, কোনো সারা শব্দ দেয় না। রিক্সাটা যাচ্ছে, আমি অনেকটা পথ হেঁটে ফেলেছি। সেই রিক্সাটাকে আবার ডাকি, ও ভাই, দৌড়ে যাই রিক্সার কাছে। মুখটা রিক্সাওয়ালা দেখা যাচ্ছে না, শীতকাল বুঝতেই পারছি, সব কিছু মুড়ি দিয়ে ঢাকা। আমি বললাম যে কী গো ভাই, যাবে? বললো কোথায় যাবেন বাবু? আমি তখন বললাম যে কামারপাড়ায় যাব। ঠিক আছে, আমি ওই দিকটাই যাচ্ছি, আমি তাহলে আপনাকে নামিয়ে দেবো। আমি ভেতরটায় ওই মুখে নামিয়ে দেবো, আপনি চলে যাবেন। কিন্তু লোকটা রিক্সাওয়ালার কথাটা শুনে যেন কেমন একটা লাগলো, কেমন একটু নাকে সুরে টাইপের কথা, তারপর বোঝা যাচ্ছে না মুখটাও। বলে কী করব, যাবার আর কোনো উপায় নেই, আর কোনো গাড়িও দেখতে পাচ্ছি না, হেঁটে যাচ্ছে তো রিক্সায় যাবে। আমি জিজ্ঞেস করলাম, ভাই তাহলে কত টাকা তোমায় দেবো? ও প্রথমে কোনো কথা বললো না। ও মা, তারপর আমি বললাম যে আবার সাড়া দিলাম যে কত দেবো বলো। তখন বল যা পারবেন দেবেন বাবু। বললো যা বাবা, এরকম আজকে রিক্সাওয়ালা, আজকালকার রিক্সাওয়ালা তো এরকম বলে না। ঠিক আছে বলে আমি উঠে পড়লাম। যাই হোক, যা চাইবে, কত আর চাইবে, 100 টাকার বেশি তো নয়। ঠিক আছে, উঠেই যাই। তা যাচ্ছি, এই যেতে বেশ কিছুটা যাওয়ার পর রিক্সাওয়ালাকে বললাম যে তোমার বাড়ি কোথায়? ও রিক্সাওয়ালাকে যতবার আমি প্রশ্ন করি, প্রথমে সে উত্তর দিতে চায় না, খুব কম উত্তর দেয়। 2-3 বার বলার পর সে বলল ওই কামারপাড়ার ভিতরের দিকে। তখন সে বলল আপনি কোথায় যাবেন? বলে আমি যাব হচ্ছে ওই রায়দিঘি আছে, তার পাশে যে মন্দির, সে মন্দিরের গায়ে বাড়িতেই আমি যাব, ওটাই হচ্ছে আমাদের বাড়ি। আমি কি করব, সারা রাস্তা বসে বসে চুপচাপ যাব, তাই ওর সাথে আমি বকতে শুরু করলাম। যদিও কথা বলে একটা দুটো, আমি বেশি বলে যাই। তাই বললাম যে ওটাই আমার বাড়ি, আমি তো এখানে থাকি না, কাজের সূত্রে বাইরে থাকি, ওই 9 মাসে 6 মাসে আসি, কি করব, তাই জন্যেই এখানে বেশি ঘোরা হয় না। তা তুমি কি রিক্সাই চালাও? তা ও একটু যেন একটু হাসলো, হেসে বলল হ্যাঁ বাপু, রিক্সাই চালাচ্ছি, আগে রিক্সা তো চালাতাম না। এই করোনার পর থেকে আমার কাজ চলে যায় মিলের, আমার যেখানে কাজ করতাম সেই কাজটা চলে যাওয়াতে বন্ধ হয়ে যায় মিলটা, ফলে আমি রিক্সা চালাচ্ছি। কারণ লেখাপড়া তো বেশি করতে পারিনি, ওই 8 ক্লাস অবধি পড়েছি, 8ম শ্রেণী, তারপর থেকে কাজে ঢুকিয়ে দিয়েছিল, তারপর থেকেই আমি রিক্সা চালাই। তখন একটা কথাও আমায় বলল, এই রাত্রি যাচ্ছেন, ওই জায়গাটা তো একটু ভয়ের আছে, আমি তো ওই মুখটায় নামিয়ে দেবো, তারপর আপনি যাবেন, একটু সাবধানে যাবেন। কেন? আমি তখন বললাম কী ব্যাপার, আমি তো এরকম শুনিনি। বললো আপনি থাকেন না তাই, কারণ ওখানে এই করোনার সময় বহু মানুষ ওখানে মারা গেছে, তা ওই কারণের জন্যেই বললাম। তা আমি বললাম যে তোমার বাড়িটা কোনখানে? বললো আমার বাড়িটাও ওইখানটাই আছে। তা আমি ওর কথা শুনে আর কিছু বললাম না। ঠিক আছে, সাবধানে যাব, নিশ্চয়ই যাব, তুমি বলেছো তখন। বলে এইভাবে চলতে চলতে আধ ঘন্টা হয়ে গেল রিক্সায় চলছি, যেন শেষই হয় না পথ। যদিও অনেকটা দূর, তবুও অনেকক্ষণ হয়ে গেল। যখন প্রায় ঘন্টাখানেক হয়ে গেল, তখন আর কত দূর গো, অন্ধকারে তো কিছুই দেখা যায় না। তারপর শীতকাল, ঘন কুয়াশা। ও তখন বললো বাবু এসে গেছে, এইবার আপনাকে নামাবো। গিয়ে ও দাঁড়িয়ে পড়লো, বললো আপনি এবার এখান থেকে চলে যান, আপনি তো চেনেন, এই ডান দিক দিয়ে চলে যাবেন। বলে যথারীতি আমি ওকে নিজে থেকে এই 100 টাকার নোট ওকে দিলাম। ও কোনো উত্তর দিল না, বললো ঠিক আছে আপনি এবার যান। ও আমাকে নামিয়ে দিল, আমি নামিয়ে টাকাটা দিয়েছি। টাকাটা দিয়ে এবার এদিকটা ফিরেছি, ফিরে খানিকটা গিয়ে যাই দেখি তো রিক্সাটা চলে গেল কিনা।
ওমা, মানে আমি চোখটা ঘোরাবার মিনিটের মধ্যে রিক্সাটা ভ্যানিস, মানে আমার থেকে 10 হাত দূরে রিক্সাটা ভ্যানিস, কোনো রিক্সা নেই, কিছু নেই। সত্যি আমি অবাক হয়ে গেলাম। তখন ঘড়িতে প্রায় 12টা, 12:30 বেজে গেছে। আমি আর কিছু না বলে একটু এগোতে এগোতে আস্তে আস্তে আমি আমার বাড়িতে, যে বাড়িতে প্রায় ঢুকলাম। 1:45 এরকম, হয়তো 12:30 কি 1:45 বাজে, ঘড়ি তো দেখিনি। তারপর বাড়িতে পৌঁছে আমি হাত মুখ ধুয়ে বলল যে এত রাত্রিতে এলি কিসে? বললাম যে একটা রিক্সা এলাম। রিক্সা এলি? বললো আচ্ছা, রিক্সাটা যে চালালো তাকে দেখেছিস? বললো ঠিক মতো দেখিনি, সারা গা মুড়ি দিয়ে এসছে। আমি তো তোর সাথে কথা বলেছে, তুই এসছিস? বলে হ্যাঁ। এবার তোকে বলি, আমায় তখন আমার বাবা বলল যে তুই যদিও বেঁচে গেছিস, যদিও তোকে বলি ব্যাপারটা, তোকে যে রিক্সা চালিয়ে নিয়ে এসছে ও কিন্তু মানুষ নয়, ও ভূত। কারণ ও রিক্সা চালাতে চালাতে অ্যাক্সিডেন্টে মারা গেছে। ও এইরকম রাত্রিবেলা অনেকেই এরকম রিক্সা দেখেছে আর রিক্সা টেনে নিয়ে এসছে, কিন্তু কারুর ক্ষতি করেনি। হ্যাঁ, ওর নাম পাঁচু। এই করোনার সময় ও আগে মিলে কাজ করতো, জাস্ট মারা গেছে। আমি শুনে হতবাক হয়ে গেলাম। গল্পটা শুনিয়ে আমাকে বন্ধু বলল যে এটা কিন্তু সত্যি কথা, এটা আমি নিজে ঘটেছে আমার জীবনে। আমি তাই বললাম, দেখ সত্য মিথ্যে কি আমি জানি না সুবীর, আমি তোকে জানালাম। সত্যি আমি গল্পটা শুনে আমি বন্ধুর কাছ থেকে সত্যি মিথ্যা বিচারের চেয়ে বড় কথা হচ্ছে যে এই গল্পটা সত্যি অবাক করে দেওয়ার মতো। ভূত আছে বা নেই আমি এই বিষয়ে কোনো মতামত দিচ্ছি না, কিন্তু একটা ঘটনা ঘটেছে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে এরকম গল্প শুনতে, অবশ্যই তোমরা আমাকে সাবস্ক্রাইব এবং লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলো না।